গুড ইভিনিং এভরিওয়ান। শোনা যাচ্ছে কি? কেউ একজন যদি বলো জাস্ট। হ্যালো। হ্যাঁ দিদি, হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি শুরু করছি, হ্যাঁ। উম, হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যালো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ম্যাম আর কি বল? মানে স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা। তো প্লান্ট গ্রোথ রেগুলেটর দিয়ে শুরু করব। তো মোটামুটি এখানে কিছু জন তো বটনির আছো, জাস্ট একটা ইন জেনারেল, বা বটনি না হলেও চলবে। ইন জেনারেল প্লান্ট গ্রোথ রেগুলেটরস বলতে মানে এই মুহূর্তে যেটা আমরা আমি জানি না, সেই জন্য আমি একটু জাস্ট জিজ্ঞাসা করতে চাই শুরুতে যে তোমাদের মোটামুটি আইডিয়া কতটুকু আছে। আহ, কেউ একজন জাস্ট ম্যাম মানে যেরকম যা কিছু, কোনো ব্যাপার না। বলেছিলাম হরমোন, ওই অক্সিন আচ্ছা, লিউটেরিন মাইক্রোওয়েভ। এইসব হরমোন গুলো ওয়ার্ক গুলো ফাংশন গুলো জাস্ট জানি, মানে ওইগুলো। হ্যাঁ, হ্যাঁ, হরমোন ফাংশনস গুলো ফাংশন। জানো তো? আচ্ছা, হ্যাঁ ঠিক, হ্যাঁ মানে পড়েছিলে, আর একবার পড়তে হবে, দিস ইজ ফাইন। হ্যাঁ। ঠিক আছে, মানে আমি জাস্ট একটা অ্যাসেস করতে চাইছিলাম, আমি শুরু থেকে শুরু করছি, হ্যাঁ। আহ, আচ্ছা, তো এখন কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? বা মানে আমার প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে এখন? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ওকে। আমি শুরু করছি, হ্যাঁ। তো দেখো, প্লান্ট গ্রোথ রেগুলেটর বলতে আমরা হরমোনস এটাকে জেনারেলি বলা হয় না, প্লান্ট গ্রোথ রেগুলেটরসই বলা হয়। আমি আগের দিনও বলছিলাম যে সমস্ত কিছু, কারণ প্লান্ট রিলেটেড ক্ষেত্রে তুমি এগ্রিকালচার ক্রপ বলো বা ফরেস্ট প্রোডাক্ট বলো, উই আর মাচ মোর ইন্টারেস্টেড ইনটু হাউ টু ইনক্রিজ দ্য গ্রোথ অর দ্য ইল্ড অফ দ্য প্রোডাক্ট, কারণ সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ইকোনমিক্যাল ইউজেজের মধ্যে আসে। সেই কারণে আমাদের এন্টায়ার স্টাডি হ্যাজ বিন ফোকাসড, ভেরি মাচ ফোকাসড on how to increase plant growth or how to keep a plant in good health, make it disease resistant or other things. তো সেখানে তোমার প্লান্ট গ্রোথ রেগুলেটর, it plays a very significant role in the হ্যাঁ। তো এখানে আমি মোস্টলি ফলো করেছি চেজেন জায়গার সিক্সথ এডিশন। বইটা কারোর কাছে না থাকলে বলো, আমার কাছে পিডিএফ ভার্সন আছে, আই ক্যান শেয়ার ইট উইথ ইউ। তো ইন জেনারেল তোমার এখানে দিস ইজ জাস্ট আ ব্রিফ ইন্ট্রোডাকশন অর ব্রিফ স্কেচ হাউ ইট ওয়ার্কস। তো যে গ্রোথের জন্য হোয়াট দ্য প্লান্ট স্টার্টস সিগন্যালিং ইজ দ্য ইনপুট ফ্রম দ্য এনভায়রনমেন্ট। মানে এটা যে কোনো ক্ষেত্রে সত্যি, মানে ফর এনি সিস্টেম টু ওয়ার্ক, তাকে টু control its growth and regulation, it has to take the input from the environment. So depending on the conditions or what is the situation outside, it senses the plant growth regulator. They act as a signaling molecule. So there are specific receptor that senses the signal. তারপর সেটাকে তারা site of action and which is very common for any hormone to be very specific, be it plant or animal, যে তারা synthesis হয় এক জায়গায় এবং সেখান থেকে একটা distance place গিয়ে তারা কাজ করে। So the receptor then transduce the signals and whether it creates response, and depending upon thresholdটা কোন জায়গায় যাচ্ছে তার উপর ওরা আইদার তোমার জিন লেভেলে চেঞ্জ করে অথবা প্রোটিন লেভেলে, এক্সপ্রেশন লেভেলে পরবর্তীকালে চেঞ্জ করে। আর একটা পার্টিকুলার থ্রেশহোল্ডের ওপরে গেলে সেটা আইদার ইট probes you to synthesis more hormone or it can stop you to make further hormones. এখানে তোমার এটা জাস্ট আর একটা খুব ব্রিফ গল্প, যেটা বলতে চাইছে যে নট অনলি হোয়াট টাইপ অফ হরমোনস আর বিং সিনথেসাইজড বাট অলসো যে অ্যামাউন্ট অফ অ্যাক্টিভ হরমোন সেটা খুব দরকারি। তার কারণ হচ্ছে ইফ দ্য হরমোনস কিপ সিনথেসাইজিং অ্যাট আ সিঙ্গেল প্লেস, তো সেখান থেকে দ্যাট উইল বি কনসেন্ট্রেটেড ইনটু দ্য লোকাল সেল।
সেই কারণে not only we need to know about how it is being produced or what are the situations where it is going to be produced, but also how it is stored, কোথায় ডিগ্রেড হয়, কিভাবে ইনঅ্যাক্টিভেট বা কনজুগেট হয়, আর কোথায় সিকোয়েস্ট্রেশন হয়ে থাকে যেটা পরবর্তীকালে কাজে লাগলে আবার সেটা ফিরে আসতে পারে। এই পর্যন্ত কারোর কিছু অসুবিধা থাকলে, আচ্ছা আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, অ্যাট এনি পয়েন্ট অফ টাইম তোমাদের মধ্যে কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করো, হ্যাঁ, মানে দিস ইজ, আচ্ছা তো এখানে মোটামুটি যা যা প্লান্ট হরমোন তোমরা জানো, অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, অ্যান্ড দে আর ভেরি বেসিক, আমরা স্কুল লেভেল থেকে অলমোস্ট পড়ে আসছি। তো মেজর 11 পার্টসকে তিনটে ক্যাটাগরিক্যালি ভাগ করতে পারি। Isoprenoid pathway, anyone knows about isoprene units? 15 না 5 কার্বন 5 ইউনিট carbon. গুলো ক্যালসি। হ্যাঁ এক্স্যাক্টলি। তো আইসোপ্রিন একটা তোমার সেকেন্ডারি মেটাবলাইটস গুলোর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এখানে আইসোপ্রিন পাথওয়ে অনেকগুলো হরমোনের জন্য দে আর কমন, দ্যাট স্টার্টস ফ্রম সাইটোকাইনিন, জিবরেলিন, হ্যালো, ব্রাসিনোস্টেরয়েড, অ্যাবসেসিক অ্যাসিড অ্যান্ড স্ট্রিগোল্যাকটোন। স্ট্রিগোল্যাকটোন খুব লেস নোন। মোস্টলি আইসোপ্রেনয়েড পাথওয়েতে সাইটোকাইনিন, জিবরেলিন আর অ্যাবসাইসিক অ্যাসিড, if you remember these three, that will be enough for at least part B, I guess. Amino acid এর ক্ষেত্রে তোমার IAA, it is the most commonly used or most common representative of the group of oxy, যেটা ট্রিপ্টোফান থেকে সিনথেসিস হয়, methionine which synthesizes ethylene, আর polyamine which is being synthesized by arginine or ornithine এই পাথওয়েতে। তো এই তিনটে গেল তোমার অ্যামাইনো অ্যাসিড ক্যাটাগরিতে। আর জ্যাসমনিক অ্যাসিড, এটা খুব লিমিটেড ইউজ এখনো অবধি ডিসকভার্ড। তো এরা তোমার আলফা লিনোলেইক অ্যাসিডের পাথওয়ে থেকে আসে। এই 11টার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আইসোপ্রেনয়েড পাথওয়ে থেকে সাইটোকাইনিন, জিবরেলিন, অ্যাবসাইসিক অ্যাসিড, আর তোমার মানে যেগুলো অ্যামাইনো অ্যাসিড থেকে সিনথেসিস হয় তার মধ্যে ট্রিপ্টোফান থেকে অক্সিন আর মিথিওনিন থেকে ইথিলিন। টু বি ভেরি অনেস্ট, শুধুমাত্র এই তিনটে ইনফরমেশন থেকেই নেটে অ্যাটলিস্ট দেয়ার আর 2-3 কোয়েশ্চেন্স ইন পার্ট বি অবভিয়াসলি। আর এইখানে তোমার আই জাস্ট ট্রাই টু পুট অল দ্য হরমোনস, মানে অ্যাটলিস্ট তাদের রিপ্রেজেন্টেটিভ, যেটা তাদের বেসিক স্ট্রাকচারকে ডিনোট করছে। তো মোস্ট ইজি অ্যান্ড সিম্পল স্ট্রাকচার ইজ দিস টু, নাইট্রিক অক্সাইড আর ইথিলিন, অ্যান্ড দিস টু আর প্রেজেন্ট ইন গ্যাসিয়াস ফর্ম। বাদ বাকিগুলো তো আমরা একে একে করে দেখি। তো প্লান্ট গ্রোথ রেগুলেটরস বা প্লান্ট হরমোনের মধ্যে দ্য ফার্স্ট ডিসকভার্ড ওয়ান্স ইজ অক্সিন। এই এক্সপেরিমেন্টগুলো প্রচুর পুরনো বলতে 1880-তে ইট হ্যাজ বিন স্টার্টেড বাই ডারউইন অ্যান্ড হিজ সান। তো সেখানে আচ্ছা সিডলিংস মোটামুটি আইডিয়া আছে নিশ্চয়ই। সিডলিংস যখন জাস্ট আফটার সিড জার্মিনেশন দ্য স্টেজেস, কোলিওপটাইল ইজ দ্য শুট অ্যাপেক্স, যেটা পরবর্তীকালে তোমার ম্যাচিওর করবে শুট সিস্টেমে, হুইচ ইজ এরিয়াল, যেটা মাটির ওপরে থাকে একটা প্লান্টের যে পোর্শনটা। তো হোয়াট ডারউইন হ্যাজ দে হ্যাভ অবজার্ভ, যে যদি লাইট ইজ কামিং ফ্রম ইউনি ডিরেকশন, তো সিডলিংসের টেন্ডেন্সি থাকে টুয়ার্ডস বেন্ডিং টুয়ার্ডস দ্য ডিরেকশন ফ্রম হুইচ দ্য লাইট ইজ কামিং। কিন্তু হি হ্যাজ অবজার্ভ যে ইন কেস তুমি এর টিপটা রিমুভ করে দাও, দেন দেয়ার উইল বি নো কার্ভেচার, অ্যান্ড অলসো দেয়ার উইল বি নো কার্ভেচার ইফ দেয়ার ইজ অ্যান ওপেক ক্যাপ ইউ ইনসার্ট অন দ্য টিপ। তো এটা জাস্ট সাজেস্ট করছে যে দেয়ার ইজ আ গ্রোথ স্টিমুলাস দ্যাট ইজ বিং প্রডিউসড অন ইউনিডাইরেকশনাল লাইট অ্যান্ড দ্যাট অ্যাক্টিভেটস দ্য ইলংগেশন অফ দ্য cells in the shady area, and that makes the seedling bend towards the light. তো এটা ফটোট্রপিজমের একটা খুব বেসিক এক্সাম্পল, যেটা তোমার ভিজুয়ালাইজ করা গিয়েছিল অ্যাজ আর্লি অ্যাজ 1880, কিন্তু সেক্ষেত্রে তোমার দ্য মেকানিজম অর দ্য ডিটেলড মেকানিজম অবভিয়াসলি অনেক পরবর্তীকালে ডিসকভার করা হয়েছে। এইগুলোকে বলা হয়, দিস আর্লি এক্সপেরিমেন্টস আর নোন অ্যাজ বায়োঅ্যাস। তো যেহেতু প্লান্ট হরমোনস খুব মাইনিউট লেভেলে প্রডিউসড হয় বা তৈরি হয়, সেই জন্য আমাদের কাছে এই বায়োঅ্যাসে গুলো, স্পেসিফিক বায়োঅ্যাসে ফর স্পেসিফিক হরমোনস আর ভেরি মাচ রিকোয়ার্ড। এখনো যদিও মানে উইথ দ্য অ্যাডভেন্ট অফ নিউ টেকনোলজিস এখন মোস্ট প্রবাবলি
মানে এখন মোস্ট প্রবাবলি বলবো না, মোস্ট ফ্রিকুয়েন্টলি তোমার জিসিএমএস হোল্ডস দ্য মেজরিটি অফ দ্য পার্ট টু আইডেন্টিফাই দ্য রোল অ্যান্ড ফাংশনস অফ হরমোনস। এখন আর এই বায়োঅ্যাসে তোমার একদম ক্লাসিক্যাল বটনি ল্যাব বা কিছু বেসিক প্র্যাকটিক্যাল জায়গা ছাড়া কেউ করে না। এনিওয়ে, তো এই এক্সপেরিমেন্টস গুলো জাস্ট আমাদের একটা আইডিয়া দেয় যে হোয়াট ইজ গোয়িং টু বি দ্য প্লেস ওয়ার ইট ইজ বিং প্রডিউসড অর কিভাবে অ্যাপ্লাই করে। তো ধরো এখানে আর একটা এক্সপেরিমেন্ট ছোট্ট, যেটা বয়সেন অ্যান্ড জেনসেনের 1913 যেটা বলেছিল যে একটা মাইকা শিট if it is inserted on the dark side, তো তখন there will be no effect on the unidirectional light incident. কিন্তু if you insert the mica sheet on the light side, তো curvature remains intact. That suggests যে unidirectional light এ there is some substance which is being accumulated on the shade, on the portion which is under shade. তো যেটা মাইকা শিটের ইনসারশনে তার ফ্লোটা ব্যাঘাত ঘটে, তার ফ্লো is prevented, therefore it also prevents the shoot tip to curve. তো এটারই আর একটা এক্সটেনশন পার্ট, যেখানে টিপটা রিমুভ করে জিলেটিন ব্লকের মধ্যে দিয়ে রেখে দেখা গেল যে ওই ফোটোট্রপিক কার্ভেচারটা আবার হচ্ছে ফিরে আসছে। তো ইট derives that the chemicals that are being produced can easily move through a gelatin block but not as a mica sheet. এগুলো খুব বেসিক বায়োঅ্যাসে, এটা শুধুমাত্র অক্সিজেনের জন্যই ইম্পর্টেন্ট ইন কেস ইট ইজ আস্কড, not for any other hormone, so I just kept it here. এরপরে আমরা আসছি অক্সিনের টাইপস, যা যা বা বেসাল কেমিক্যাল স্ট্রাকচার। তো ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড ইজ দ্য মোস্ট ওয়েল নোন অক্সিন। এছাড়া আইবিএ আছে, আইবিএ আর ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, এই তিনটে জানলে মোটামুটি তোমার অল দ্য ন্যাচারাল হরমোনস কভার করে যায়। এছাড়া দুটো সিনথেটিক হরমোনের নাম অ্যাটলিস্ট আমাদের জেনে রাখা উচিত, দ্য 2,4-D অ্যান্ড এনএএ। তোমার ডিটেলস ডেসক্রিপশন বা কেমিক্যাল স্ট্রাকচার খুব বেশি মনে না রাখলেও হবে, জাস্ট এইটুকু মাথায় রেখো, দ্য বেসিক স্ট্রাকচার ফর মোস্ট অফ দ্য অক্সিনস আর দিস ইন্ডোল। এই C8H7-9 একটা বাইসাইক্লিক স্ট্রাকচার, এর ইম্পর্টেন্সটা হচ্ছে প্রথমে একটা 6 কার্বন বেঞ্জিন রিং দ্যাট ইজ ফিউজড উইথ আ 5 কার্বন or 5 carbon 5 member pyrrole ring. So this is the basic structure of any of most of the chemical structure of oxine, যেগুলোতে তুমি বলতে পারো যে why for PA or 2,4-D the structure is different, তবুও they are called as oxine because of the physiological role they play and the mode of action they used to take in the their course of duration. এখানে in the right side in this image, এটা একটা খুব কমন ডাই এর স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচার, যেটা দুটো ইন্ডোল রিং এর ডেরিভেটিভস বন্ড ফর্ম করে তৈরি করে। এনিওয়ান ক্যান গেস ফ্রম দ্য নেম ইন্ডোল হুইচ ডাই ইট ইজ? মানে অ্যাক্রিলিন? না না, এনিওয়ান এলস? এই ডাই, এটা একটা খুব কমন ডাই, হ্যাঁ। আর নামটা দেখো, দ্য নেম কেমস ফ্রম দ্য রিং ইন্ডোল। আচ্ছা, এটা হচ্ছে নীল মানে ইন্ডিগো, যেটা আমরা বলি ইন্ডিগোর কেমিক্যাল স্ট্রাকচার, হ্যাঁ। তো দ্য নেম মানে ইন্ডোল, দ্য নেম ডিরাইভড ফ্রম দ্য কেমিক্যাল স্ট্রাকচার অফ ইন্ডিগো, টু বি ভেরি স্পেসিফিক, ঠিক আছে। এনিওয়ে, আচ্ছা, আই এম মুভিং ইন দ্য নেক্সট স্লাইড। তোমরা কেউ এই ছবিগুলোর সাথে পরিচিত? Sorry for showing these images, but these are actually এটা কি ভিয়েতনাম ওয়ার? হ্যাঁ, এক্স্যাক্টলি, ভিয়েতনাম ওয়ার। আর কেউ? আচ্ছা, মোটামুটি তোমরা ইউএস ভিয়েতনাম ওয়ার সম্পর্কে জানো তো, মানে নট ইন দ্যাট সেন্স, জাস্ট আ বেসিক আইডিয়া উইল ওয়ার্ক। হ্যাঁ ম্যাম, মানে ওই গাছের পাতাগুলো মানে 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 ইচ্ছা করে মানে আমেরিকায় মানে কিছু কেমিক্যাল স্প্রেড করেছে, মানে কিছু স্প্রেড করে করে মানে গাছের পাতাগুলো মানে ফেলে দিয়েছিল, তাহলে মানে লাভ হয়েছিল ফরেস্ট ইয়েতে ওয়ারে। হ্যাঁ, মানে বেসিক্যালি ভিয়েতনামের তোমার ওয়ার, ওদের পুরোটা গেরিলা পদ্ধতি ওরা ইউজ করেছিল মোস্টলি ভিয়েতনামের। তো আমি কি পড়াচ্ছি? আমি পড়াচ্ছি অক্সিন, টু বি ভেরি অনেস্ট।
আচ্ছা ঠিক আছে, না আমি জাস্ট জয়েন করলাম তো তাই, ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো ইন দ্যাট কেস দিস ইমেজেস উইল বি আ লিটল বিট অফ আউট অফ দ্য ট্র্যাক। তো আচ্ছা। এখানে তোমার একটা কেমিক্যাল, এটা থেকে নেটে কোয়েশ্চেন এসেছিল, এটার নাম হচ্ছে তোমার এজেন্ট অরেঞ্জ, যেটা ইউএস আর্মি ইউজ করেছিল ওভার দ্য এন্টায়ার ফরেস্ট অফ ভিয়েতনাম। তো ভিয়েতনাম একটা ভীষণ ফরেস্টেড এরিয়া, অ্যান্ড ওরা মোস্টলি তোমার গেরিলা পদ্ধতির ইউজ করতো। তো সেখানে দিস নট অনলি ডিস্ট্রয়েস দ্য এন্টায়ার ভেজিটেশন দেয়ার। এটা হচ্ছে এই একদম বাঁ দিকের নিচের যে ছবিটা, এটা হচ্ছে সেই সময়কার ছবি, অ্যান্ড দ্য টপমোস্ট রাইট কর্নার ইজ দ্য সিচুয়েশন টিল নাও, মানে টিল নাও ইট হ্যাজ নট বিন রিকভার্ড। আর এটার অলসো এটার এফেক্ট তোমার হিউম্যান স্কিনের ওপরেও ভীষণভাবে প্রিভেলেন্ট, অলসো হ্যাপেন্স ইন প্রেগনেন্সি, আর এখনো ইভেন আফটার 40 years. Anyway, so the chemical that has been used there is known as Agent Orange. তো এজেন্ট অরেঞ্জ একটা মিক্সচার অফ টু ডিফারেন্ট হার্বিসাইড। এখানে এই 24D হচ্ছে তোমার, এটা জাস্ট অ্যাজ আ কন্টিনিউয়েশন অফ দ্য প্রিভিয়াস স্লাইড। 24D হচ্ছে একটা সিনথেটিক অক্সিন হুইচ হ্যাজ বিন ইউজড। তো এই অক্সিনের কাজটা হচ্ছে, বা এটা এখনো একটা খুব ওয়েল নোন হার্বিসাইড হিসেবে ইউজ হয়, এটা অবভিয়াসলি একটা রেস্ট্রিক্টেড কনসেন্ট্রেশনে, আর ইট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ আ পোটেন্ট কার্সিনোজেন 2. তো হোয়াট ইট ডাজ ইজ বেসিক্যালি ইট মিমিক্স দ্য অক্সিন, এবং সেক্ষেত্রে ইট লিডস টু আনকন্ট্রোলড গ্রোথ অফ দ্য প্লান্ট। সেই জন্য এখন এটা হার্বিসাইড হিসেবে ইউজ হয় 24D, যেটা তোমার উইড, মানে ইট টু গেট রিড অফ অল দ্য আননেসেসারি উইডস ফ্রম দ্য field. আচ্ছা, next come to the next part, the biosynthesis. মোটামুটি ফর পার্ট বি, যে এটা তোমার ট্রিপ্টোফান থেকে তৈরি হয়, দিস মাচ উইল ডু। বাট ইফ ফর আ মাচ মোর ডেপথ, মানে এটার শুধুমাত্র ট্রিপ্টোফান ইজ নট দ্য অনলি ওয়ে থ্রু হুইচ ইট ইজ বিং প্রডিউসড। খুব বেশি ডিটেলস এই মুহূর্তে লাগবে না, just জেনে রেখো this is the structure of tryptophan and this is the structure of IAA. You need to get rid of this amine and this OH, this amine group. So এখানে mostly it is being converted to indole 3 pyruvate by TAA family of tryptophan amino acid transferase. Anyway, it can be very easily guessed যে some enzyme that transfers the amino bond, the amino group. আর তারপর YUC family একটা, এটা হচ্ছে ইউক্কা ফ্যামিলি অফ ফ্ল্যাভিন মোনোঅক্সিজিনেজ দ্যাট কনভার্টস দ্যাট স্ট্রাকচার অফ ইন্ডোল 3 পাইরুভেট ইনটু ইন্ডোল অ্যাসিটিক। তো এখানে পার্ট বিতে, ফ্রম দ্য এন্টায়ার থিং হুইচ ইউ নিড টু রিমেম্বার, প্রাইমারি সাইটস অফ অক্সিন সিনথেসিস হলো শুট এপিক্যাল মেরিস্টেম, ইয়ং লিভস অ্যান্ড ইয়ং ফ্রুটস, হুইচ ইজ দ্য মোস্ট বেসিক প্লেস ওয়ার অক্সিন গেট সিনথেসাইজ। আর এটা সিকোয়েস্টার্ড হয় হচ্ছে endoplasmic reticulum membrane. এর পরবর্তী we'll see how it is being transferred inside the cell. আর এটা ট্রান্সপোর্ট হয়, যেটা আমি প্রথমে বললাম, যে অক্সিন ইজ বেসিক্যালি এনি কেমিক্যাল মেসেঞ্জার বা যে কোনো হরমোন খুবই মিনিমাম অ্যামাউন্টে প্রডিউস হয়, এবং সেখান থেকে ইট গেট ট্রান্সফার টু আদার প্লেসেস, সো দ্যাট ওটা কোনো একটা পার্টিকুলার জায়গায় লোকালি কনসেন্ট্রেটেড হয়ে it doesn't create any type of toxicity in the cell. এখানে জাস্ট একটা জিনিসের কথাই মনে হচ্ছে, যে এই যে ইউক্কা, তো এটা একটা Arabidopsis mutant which they have mutated this gene is basically being mutated. আর তারপরে এর চেঞ্জ মরফোলজিটা আমাদের অনেকটা বলে দেয় যে হাউ অক্সিন, হোয়াট ইজ দ্য বেসিক ফিজিওলজিক্যাল রোল অফ অক্সিন ইন আ প্লান্ট। ধরো এইটা হচ্ছে ওয়াইল্ড টাইপ, আমি একটু, this is a wild type variety and the right side is the mutant one. তো এটা Arabidopsis এর, এটা অনেকটা রোজেট ফর্ম, রোজেট ইন দ্য সেন্স মাচ বুশি, এখানে লেন্থ অনেক বেশি, দ্য নাম্বার অফ ইনফ্লোরেসেন্স আর গেটিং রিডিউসড। আর এটা এপিক্যাল ডমিনেন্স তোমার দেখাচ্ছে, এপিক্যাল ডমিনেন্স ইজ ওয়ার প্লান্ট ইজ মাচ মোর লং ইন লেন্থ, কিন্তু তার ল্যাটারাল বার্ড গুলো ডরমেন্ট থাকে, মানে খুব বেশি ব্রাঞ্চিং হবে না, কিন্তু লেন্থ বার্ড। So this actually shows how what is the role of this auxin in the entire physiological pathway of any plant, to be very precise.
তো যদিও tryptophan dependent pathway is the most commonly produced pathway, most common pathway which is being followed, there are other tryptophan independent pathway also. তো এটাতে this is much more important if you consider it is as a plant biology basis, মানে যদি কেউ এক্সক্লুসিভলি সিস্টেম ফিজিওলজি প্লান্ট পুরো পড়ে যাও, তার জন্য আমি বলবো you need to know about the entire steps of the tryptophan biosynthetic pathway. কিন্তু যদি এখানে এরকম কেউ থাকো who wants to attempt a specific or selective part of this plant system physiology, তো সেক্ষেত্রে তোমাদের শুধুমাত্র নাম মানে এনজাইমের নামের থেকেও the most important name that you need to remember is the corismet, from where it starts and how it is being diverted. একটা তো ইন্ডোল থেকে, তো this is a tryptophan in anyway I will just explain for all. তো corismet get converted to anthranilate. এই intermediate part গুলো is not that much important. You just need to know there is a indole 3 glycerol phosphate or IGP. এই স্ট্রাকচারটা আমাদের বলে দিচ্ছে যে to form indole 3 acetic acid what we actually needed, we need to get rid of these hydroxyl groups and also need to incorporate one একটা ketone bond that is needed there. So either from these IGP it will form indole and serine. Tryptophan এটা হচ্ছে just the previous step, then converting to tryptophan. So indole থেকে it can either shift to the tryptophan independent IA synthesis pathway অথবা tryptophan dependent pathway যেটা একটু আগে বললাম। এখানে তো this I have in my own handwriting, I couldn't get any image from book, তেজান জায়গায় পেলাম না এই মুহূর্তে, আমার মনেও পড়ছে না এটা আমি কোন বই থেকে নিয়েছি। Anyway, in the biosynthesis for tryptophan dependent pathway যদি তুমি দেখো তো এই যে the structure it has to come to this IAA. So there can be two way, either you need to remove the amino group first or you need to get rid of this carboxylase group first. So either there will be, so it is খুব easy to remember what are the enzymes that is being acted on it. তো ট্রিপ্টোফান থেকে আইদার ইট ক্যান গো থ্রু দিস, যে যেখানে ও আগে হচ্ছে কার্বক্সিল গ্রুপটাকে রিমুভ করলো থ্রু ট্রিপ্টোফান ডিকার্বক্সিলেজ, অ্যান্ড দেন ইট ওয়েন্ট অ্যান অক্সিডেশন স্টেপ থেকে I3ALD হলো এবং সেটা ডিহাইড্রোজিনেজ দিয়ে দ্যাট ফর্মস ইনটু IAA, অথবা অ্যান অল্টারনেটিভ পাথ যেখানে এটা আগে ট্রান্সঅ্যামিনেজ হয়, মানে আগে ট্রান্সঅ্যামিনেজ হয় টু গেট রিড অফ দিস অ্যামিনো গ্রুপ অ্যান্ড দেন কনভার্টেড টু IAA গ্র্যাজুয়ালি। প্রত্যেকটা স্টেপ খুব বেশি দরকার নেই, মোটামুটি তোমার ট্রিপ্টোফান ডিপেন্ডেন্ট পাথওয়ে দিস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। এখানে আরেকটা যেটা আমার বলার আছে যে দিস ইজ নট অনলি, দের ইজ অ্যানাদার পার্ট হুইচ ডিলস উইথ দ্য মনোঅক্সিজেনেজ, যেখানে এটা ডাইরেক্টলি ইট কামস ফ্রম দিস টু দিস I3ALD, যেটা is can be seen in several bacterial, mostly cyanobacterial pathway, but not in case of plant, so that is not that much important. Or a tryptophan independent pathway, it is same as it is there previously. So either it can take its part from indole tryptophan independent pathway, অথবা তোমার from indole it can form tryptophan and then go into tryptophan dependent pathway. Anyway, so not only the synthesis, we need to know briefly about the storage and the degradation of these auxin. তো দেখো এখানে তো স্টোরেজ অ্যান্ড ডিগ্রেডেশন হোয়াই উই নিড, তো এটা মোস্টলি ইট ক্যান বি ক্লাসিফাইড ইন্টু টু ওয়েজ, ওয়ান ইজ দ্য রিভার্সেবল কনভার্সন অফ IAA টু সাম আদার গ্রুপ অ্যান্ড অ্যানাদার ইজ দ্য ইরিভার্সেবল। রিভার্সেবল হচ্ছে যেখানে ইট উইল ফর্ম আ মানে it will convert it to a form which it can be temporarily be stored in at a place and then it can be reused as and when required. এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আমার মতে যেটা, সেটা হচ্ছে it can be converted very easily from IAA to IBA, যেটা বিটা অক্সিডেশনে হয় এবং স্টোরস থাকে তোমার the beta oxidation of indole 3 butyric acid to IAA. It takes place in the peroxisome and which can be actually taken back when needed. তো শুধুমাত্র এই IBA আর বিটা অক্সিডেশনের লিঙ্কটা মনে থাকা is enough to understand the entire reversible storage of this hormone.
আর ফর ইরিভার্সেবল there is no need of go into much more details. শুধু এটুকু জানো যে IAA can be conjugated in form of IAA aspartate and glutamate. In this way they are going to be the irreversible path and then will go to the degradation pathway. Less important, the most important region, a most important portion from this part is actually the polar transport. So auxin have a very unique property that it can, acha polar transport হচ্ছে generally যে কোনো transporte there is no specified direction is mentioned, but which is not in the case of auxin. It can only transport to a particular direction. In this image, this might be more visual. I will try to make it, yeah, this one. তো যারা জানো তাদের ক্ষেত্রে it is a very simple image of a plant seedlings. তো এই পার্টটা হচ্ছে ওপরের পার্টটা, the shoot part is the aerial part and this is the root part. So you need to know that this is called as the shoot apex and the root apex. Basipetal is when anything that is transporting from the apex to base. তো এই ডিরেকশনটা কিভাবে হয়? ফর দ্য এরিয়াল পার্ট ইট কামস ফ্রম শুট এপেক্স থেকে শুট বেস, আর ফর রুটের ক্ষেত্রে root apex to root base. Okay, basipetal means whichever this is only a unidirectional transport from the apex to base. Anyway, তো যে আমরা যা যা অক্সিনের বেসিক তোমার ম্যানিফেস্টেশন দেখি, that all are actually nothing but the basipetal response of the auxin and its transport. এখানে দুটো ক্যারিয়ারের কথা আমরা বলবো. It is specifically determined by two different carriers, OX1 and PIN, probably জেনে থাকবে. So I just need to know that the name PIN came from the mutant, that when you mutate this gene, the Arabidopsis forms a pin-like inflorescence. Inflorescence is the entire floral character or the floral arrangement part. So যখন ওটা তোমার পিনে, the pin mutant, it actually forms a needle-like inflorescence from where the name has come. I will discuss it at a further stage. You just need to know here how the polar distribution is carry forward. Okay. আচ্ছা, এটা হচ্ছে তোমার এই অক্সিন বায়োঅ্যাসের ক্ষেত্রে we have discussed যে if an unidirectional light comes, so it shows a kind of curvature towards the light, the basic phototropic growth. এখানে this diagram is actually explaining how auxin is present there in a shoot apex, and when a blue light is when it is exposed to a unidirectional blue light, how the auxin gradient changes and the cells of the shaded side of the hypocotyle, it results the differential growth. বুঝতেই পারছো যে এদিকের তোমার সেল ডিভিশন বেড়ে যাওয়ার কারণে তোমার একটা I mean to say একটা unequal growth হয়, so that it gets bent towards the light from the direction the light is coming. তো এখান থেকে শুধুমাত্র এটুকু মনে রাখো যে the auxin is getting concentrated after the unidirectional light exposure to the shady part, and from where it creates an unequal division, and that leads to the curvature. আচ্ছা, আর যে বেসিক মডেলটা we need to learn for this polar transport of auxin, তো যদিও এটা Tezenjaiger has a similar model, but I found this a little less complex. এটা আমি molecular life of plants থেকে নিয়েছি. I can share the book with you. Anyway, to know this, you just need to know that the auxin, আচ্ছা এখানে তো এই যে সেলের যে কন্টিনিউয়েশন, ইউ কনসিডার ইট অ্যাজ আ রাইট ডিরেকশন, তার মানে ওপরের দিকটা অ্যাপেক্স আর নিচের দিকটা বেস. So the polar auxin transport, it is a basipetal transport. That means it always come from apex to base, whether from shoot apex to base of the shoot, or root apex to root of the root apex to the base of the root. Anyway, what happens is এই যে অক্সিনের যে IAA, মোস্টলি ইন্দোল অ্যাসিটিক অ্যাসিড, এটা তোমার থাকে
আর এটা ডিফারেন্ট প্রোটোনেটেড অর ডিপ্রোটোনেটেড ফর্মে থাকে based on where it is located, whether in the cell wall or inside the cell or the plasma membrane. So cell wall, and that is mostly because of the pH difference that exists in the cell wall and inside the cell. In the cell wall, the pH is much more acidic, 5.5, relatively acidic, যেখানে তোমার cytosol pH stays at a near neutral or pH 7. This IAA is a very weak base, very weak acid. So at pH 5.5, it remains at IAA minus, and it gets deprotonated and forms IAAH. Eventually, the problem is the IAA minus, it can directly come inside the plasma. Basically, it can the IAH can directly come through the plasma membrane, which the IAA minus cannot. So এখানে acidic condition it is remaining as IAA minus, whereas in pH 7.0 it tries to remain at a as a protonated form IAH. So so it is well explained in the legend itself that the cytoplasm has a pH of around 7, which causing IAH to dissociate into the IA and H plus that happens when it is there. So what I was telling, that IAH can diffuse freely, but for IAA minus to come inside the cell, they need a specific auxin carrier known as OX1. This is very important. আরেকটা জিনিস হচ্ছে, the OX1s are specifically located towards the apical part of this membrane. মানে যদি এটাকে ধরো উপর দিকটা অ্যাপেক্স আর নিচের দিকটা বেস, তো in no cases you can find that any cell in their apical side of the membrane has in other receptor like PIN, যেখানে PIN is specifically located towards the basal part of any cell membrane, and OX1 specifically located at the apical part of the cell membrane, that makes the IAA minus to come through the OX1 inside the cell, where it forms IAH, and again it is dissociated with IAA minus. IAA minus cell থেকে বেরোয় PIN, PIN, this is the auxin efflux receptor. Through PIN, it ejects or it releases the IA minus again inside the cell wall, where the pH lies at 5.5. So this transport is actually driven by the difference of the pH from the cell wall and the cell membrane. এখানে if you don't the brief in brief, what you need to remember is the difference that is existing between the pH between the cell wall and the inside the cell membrane, and whether OX1 is located at the apical part and PIN1 as the basal part. So again it gets released into cell wall, it is in the next cell apical part এরা আবার OX1 receptor পায়, so that it can continue the polar transport. এখানে আমার একটাই জিনিস বলার আছে, this often comes as a 2 marker questions. PIBA and NPS, it has a complex chemical name, I couldn't remember it right now. এই দুটো act as an efflux inhibitor যেটা P1 protein কে block করে, so that it ultimately blocks the entire flow of auxin inside the cell. This is the same image taken from Tejan Zigar. If you feel comfortable with this might help you. So here also these are showing how these polar auxin transport of auxin is actually being carried out from the apex to the basal part, or how a PIN1 receptors গুলো specifically located at the basal portion. এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটা গ্র্যাভিটি ইন্ডিপেন্ডেন্ট, যে if you place these root tips and the shoot tips on the opposite of the gravity, it will still flow only from the apex to base. So gravity independent flow, or it is driven by energy driven flow. And that is the characteristics of auxin transport. You need to know when and as and why you are going to read about this. However, we just came to the mode of action part of this hormone. So E3 ubiquitin mediated proteasomal degradation is probably known by you.
I don't know how detailed you know this. However, I am just going through brush up it a little bit. So ubiquitin kind of acts as a tag that if it is being tagged, getting tagged to any substrate, this substrate is meant for degradation by a complex proteasomal unit that you all know. So এখানে the ubiquitin undergoes ADP dependent activation by E1. So it acts in a with a big enzyme complex which is consists of 3 enzymes E1, E2 and E3. So the ubiquitin then transferred to E2, and then the ubiquitinated E2 forms a complex with the E3 ligase এবং সেটা তোমার target protein which is ubiquitinated will undergo the degradation. তো এখানে mode of action এর degradation দরকার, you can think it as a negative regulation যেখানে until and unless the auxin signal is coming, the responsive genes are staying at an inactive stage because it is getting blocked by the receptor. So mode of action in brief, what I can see that when there is in the presence of auxin, the repressor which is binding on the promoter region of the auxin responsive gene, it gets degraded and now the specific genes can function. এটা একটা simplified version of the SCF E3 ligase complex. আচ্ছা, SCF E3 ligase complex, it has a very big name. Anyway, it is formed of 4 major protein components: the Culin protein, which acts as a base, the ring binding domain RBX1, SKP1, and F-box protein. F-box, which confers the substrate specificity. I mean, it is only because of the F-box that determines what are the substrate that is going to be act upon, and other than that, the RBX is linked with E2, and this is how the ubiquitin gets tagged with the substrate. So a SCF E3 ligase complex is basically discovered in mammals to be very specific. আর এটারই একটা homolog, so this is a generic structure. আর এটারই একটা homolog we can see in the plant, the OX-IAA SCF E3 ligase. এখানে OX আর IAA, OX receptorটা আগের ইয়েতে দেখলাম, which is situated at the apical part of this cell membrane, and there is the OX-IAA acts as a substrate here. So এখানে এটা the SCF E3 has a specific thing. The Culin and RBX1 are the same thing. The SKP1 and the F-box get replaced by TIR1 or ASP1. These are 2 plant homologs. You have the concept of homologs, no? I mean, protein having the similar function and the similar physiological effect. However, so here the auxin and the IA, when the IA binds to the auxin receptor, it acts as the substrate for this SCF E3 ligase, which then gets ubiquitinated, and then it is ultimately undergoes degradation. এটার একটা brief scheme আছে. This is actually not much complicated, so we can actually study in a brief details. So as I was telling that you consider these as the auxin regulated gene, which in normal cases the OX-IA repressor protein, it inhibits the transcription factor of the ARA, auxin responsive factor. So auxin responsive factor acts as the transcription factor for these auxin responsive genes within the DNA sequence. In normal cases, it remains blocked by the OX-IAA repressor complex. Upon binding of the auxin, when you can okay, so এটা হচ্ছে একদম প্রথম স্লাইডে যদি ফিরে যাও, যে this sense when there is the signal that is present inside the cell, the auxin that gets binds to this receptor OX-IA, এখানে you can see the entire SCF TIR1 E3 ubiquitin ligase complex. So TIR1 is also the name also came from one mutant of Arabidopsis. However, when auxin binds to the repressor, it acts as a
regulator or acts as a response switch for the to ubiquitin ligase, which transfers the ubiquitin tag to this OXIA repressor, and thus after polyubiquitination it gets degraded by a 26S proteasomal degradation pathway, and in this way now the repressor gets removed from the auxin promoter of the auxin regulated gene, and the auxin response factor যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটার কথা আমরা বলছিলাম, it acts as a dimer form. So auxin এলে repressor will get removed and be degraded following the proteasomal pathway. Now two copies of the ARF, the transcription factor, can bind to the responsive gene, and which can in turn starts the expression of this gene, the auxin responsive gene, that means genes which will right now create the expression of auxin. The same thing which I am describing here is actually presented in a different form in in the book Teisenziger, where it is actually showing the same thing, how the IAA repressor is binding to the ARF factor, and how the entire SCF TIR1 complex binds and get ultimately removed through polyubiquitination and then the proteasomal degradation, and this is how the dimer actually forms after removal of the repressor, and thus it starts the transcription. Anyway, তো আমাদের আর একটাই জিনিস বাকি আছে to be very specific for this is the physiological roles. তো physiological role আমি এটা I have just listed down few of the important roles. These are not exclusive, কিন্তু mostly এখানে একটা জিনিস হচ্ছে it shows a tissue specific expression, মানে the same concentration of auxin where it can expressed in growing aerial tissue and actually helps the aerial tissue to grow at a bigger space or bigger speed, but it inhibits the root. এছাড়া যেটা আছে induction of the lateral root, so this can be more clear in the image that is there below. Okay, here you can see with the a KIBA হচ্ছে IBA is a natural auxin, তার potassium salt formation. So with the increasing dose of its application, you can see the lateral root is coming out of the seedlings. This is one of the important aspects. আর এই root formationটা খুব বেশি use করি আমরা in the culture media তে, যখন একটা callus you have probably an idea, which is an undifferentiated mass of cells. Undifferentiated মানে they don't have any predestined fate, মানে এখনো সেই সেলগুলো জানে না যে this can be ultimately convert to any portion of the plant, basically having the totipotency inside them. তো কালচার মিডিয়াতে একটা ক্যালাস থেকে রুট ইনিশিয়েশন করার জন্য we use basically high amount of auxin. তো in general যেটা আমরা ইউজ করে থাকি in culture media, that is an ratio of auxin and cytokinin which is more than 1 in the culture media, whereas যখন এটা তো প্রথমে initially the callus which doesn't have any type of shoot and root growth, তো initial phase এ তুমি অক্সিনের কনসেন্ট্রেশন বাড়িয়ে দেবে, that will start the root initiation. আর তারপরে একটা ল্যাটারাল ফেজ তোমার অক্সিন কনসেন্ট্রেশন will be less than 1 compared to the cytokinin that is present in the culture media. In that case it will start forming the shoot initiation. তো এভাবে তোমার অক্সিন is mostly responsible for forming the root. The fourth one point that I need to emphasize on is it induces parthenocarpy. আচ্ছা, তো parthenocarpy is a kind of reproductive mechanism for few of the plants in nature which doesn't go through the regular process of fertilization. That means it produces fruit but without undergoing the fertilization. Therefore, there is no seed formation. And as we are always concerned about specifically food is, the fruit is often form a very common
food that we intake, or a very important agricultural or horticultural product. So seedless fruit, it has a huge market, and therefore there is a lot of auxin application in the case of horticultural products, ধরো watermelon বা grapes, যেখানে we prefer the fruit to be seedless বা banana, সেখানে auxin একটা huge amount এ use হয় to develop seedless fruit. আরেকটা এপিক্যাল ডমিনেন্স যেটা আমি একটু আগে বলেছিলাম, which is also so you can actually see it pruning. অনেক সময় যারা গার্ডেনিং করে they do the pruning is nothing but lateral bud গুলোকে, মানে pruning mostly যদি তুমি একটা bushy appearance চাও of any plant, you try to remove the apical part. এটা বাগানে মানে কারুর থাকলে, মানে অনেক সময় আমরা করে থাকি যাতে গাছের হাইট উইল বি রিডিউসড, কিন্তু ইট উইল ফর্ম আ বুশি অ্যাপিয়ারেন্স। তো এই এপিক্যাল ডমিনেন্সের কাজটা করে থাকে অক্সিন। বেসিক্যালি অক্সিন গেটস কনসেন্ট্রেটেড ইন দ্য এপিক্যাল বার্ড, অ্যান্ড ইফ ইউ অ্যাকচুয়ালি রিমুভ দিস, it will form much more lateral growth. ধরো এইখানে if you remove auxin and put a paste of lanolin, so lanolin is something that won't allow the plant to die, or there is no auxin concentration on the apical bud, so it will form the all the buds that were lateral buds that were dormant earlier, এবার এগুলো গ্রো করতে শুরু করবে, and that will give the plant a much more bushy appearance. Whereas যখন তুমি okay, so this is actually a small experiment which says that when the apical bud is intact, তখন lateral bud গুলো dormant ছিল, গাছগুলো বাড়ছিল, that is the basic of the apical dominance. When you remove the tip, এটা আবার lateral growth দিতে শুরু করে, and if you are applying from outside a mixture of IAA and lanolin, so again the lateral buds get dormant. আর যখন তুমি অক্সিন ছাড়া if you apply only lanolin, the lateral branching will be much more profuse. তো এপিক্যাল ডমিনেন্স নিয়ে প্রচুর কোশ্চেন আছে, if not directly but in a way in part C তে অনেক ক্ষেত্রে, যে if you see this kind of change, or if you want this kind of change, what will be your course of action, মানে কয়েকটা হরমোনের নাম দিয়ে which one is going to be applied there, like this. এছাড়া এর একটা রোল আছে ইন প্রিভেনশন অফ অ্যাবসিজন. অ্যাবসিজন ইজ দ্য ড্রিপিং অফ দ্য, অর মানে যেটা আমরা জেনারেলি দেখি পাতা ঝরা বা মানে আফটার ড্রাইং আপ অ্যান্ড ইট গেটস রিমুভড ফ্রম দ্য প্লান্ট বডি, তো সেখানে ইট প্রিভেন্টস দ্য অ্যাবসিশন. এটা আমি আলাদাভাবে অক্সিজেনের জন্য বলছি না, I will tell it in more details because the abscission is a phenomena which is not governed by a single hormone, but mostly other, and abscisic acid also has a very important role, is a major role. So we will deal it with the connection of both after once we studied all other hormones. এছাড়া it regulates the phototropism, geotropism and other developmental changes in the plant. Phototropism আমরা প্রথমেই বললাম যে exposure to a unidirectional light and how it helps the plant to get bent in a particular direction. এছাড়া there is another thing that I need to explain, যেটা 1880 তে the phenomena that we have seen that it actually creates curvature or the because of the unequal growth. So the acid growth or the acid fast hypothesis is actually helps us to explaining why this unequal growth or how it is actually being taken place inside the plant upon exposure to a unidirectional light. তো যখন একটা unidirectional light আসে, তো in that case which the auxin it sends it, and it actually mobilize the activity of an specific enzyme known as expansin. Expansin সেল ওয়ালে তোমার 5.5 pH যেটা, সেই pH এ it gets activated, আর what it does, it actually breaks the bonds, the hydrogen bonds between the microfibrils, so that তোমার the plant cell ওয়ালের length বেড়ে যায়, and it actually helps the cell to expand.
এই একই ফেনোমেনন ইউজ করে তোমার অক্সিন ইনডিউস করা হয়, মানে অক্সিন অ্যাপ্লিকেশন অফ অক্সিন ইট অলসো হ্যাজ আ সেপারেট সেকেন্ডারি পার্ট যে এটা ডিফারেন্সিয়েশনে হেল্প করে। ডিফারেন্সিয়েশন ইজ কনভার্টিং অফ আ সেল ফ্রম ওয়ান টাইপ টু আদার। মানে ধরো একটা জেনারেল সেল হুইচ ডাজন্ট হ্যাভ এনি ফেট ডিটারমাইন্ড ইয়েট, so it will convert it to a dividing cell, বা একটা ধরো মেরিস্টেম, আচ্ছা মেরিস্টেম, okay, so meristem is a kind of cell in plant bodies that can ultimately give rise to different type of cells. ধরো এই সেলটা যেটার এখনো অবধি কোনো ফেট নেই, so it can convert it into vascular tissue cells like xylem or phloem differentiation. So any case xylem or phloem differentiation auxin, external auxin use হয়, which has a greater role. Okay, so we come to an end of this discussion for today. এটার জন্য আমি ইউজ করেছি তেজ অ্যান্ড জিগারের 6th edition, chapter 15 and 16. What I found is in the 6th edition the hormones are not, মানে এইভাবে নেই যে একসাথে অক্সিন বলে তারপর তার মোড অফ অ্যাকশন বা বায়োসিনথেসিস, পোলার ট্রান্সপোর্ট পরপর দেয়া নেই। It is a bit scattered. If you try to look for it, please look in the chapter 15 and 16 of this book. Molecular life of plants, if you have it. So molecular life of plants, I found that Tezenziger has a much more detailed study. কিন্তু molecular life of plants, the images are a bit simpler. আমি এখানে সবকটা ইমেজ both Tezenziger আর এই বইটা থেকে ইউজ করেছি। আর অ্যাপ্লিকেশন, ইফ এনি ওয়ান অফ ইউ হ্যাজ দ্য পাথফাইন্ডার ভলিউম 2, অ্যাপ্লিকেশন খুব ইজিলি দেয়া আছে। সো সো ফার, সো দিস মাচ ইজ ফ্রম মাই সাইড। কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করো। হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম বলছিলাম যে যে আপনি যে মলিকুলার মেকানিজমগুলো দেখালেন একটু আগে হরমোনের, হ্যাঁ তো ম্যাম সেখান থেকে ম্যাম কি আমাদেরকে ডিটেল স্টাডি করতে হবে না ম্যাম? আমরা এই ডায়াগ্রামেটিক্যালি যে পার্টগুলো আছে পরপর স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, মানে তুমি জিজ্ঞাসা করতে চাইছো যে যেটা তোমার মোড অফ অ্যাকশন বলছো না সিনথেসিস? মোড অফ অ্যাকশন বলছো তো? হ্যাঁ, মোড অফ অ্যাকশন। হ্যাঁ, মোড অফ অ্যাকশনেই না, মানে প্রত্যেকটা না জানলেও চলবে। মানে আমি জাস্ট তোমাদের দেখালাম, মানে এখন কি তুমি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো দিস ওয়ে এই এসসিএফ E3 লাইগেজ কমপ্লেক্স, এটা মোস্টলি এটুকু জানলে তোমার কাজ হয়ে যাবে। মানে ইউ ডোন্ট নিড টু মাগ আপ, জাস্ট রিমেম্বার এইখানে তোমার এসসিএফ E3 লাইগেজ এমনিও ম্যামেলের, তো এটা না জানলেও চলবে। এই TIR1 অক্স IA যে নামগুলোর সাথে, মানে ইউ জাস্ট নিড টু নো যে এটা যদি আসে তো দিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ অক্সিন, মোড অফ অ্যাকশন অফ অক্সিন, দিস মাচ। বোঝানো গেল কি? হ্যাঁ ম্যাম, মানে হ্যাঁ। ডিটেল স্টাডি করার দরকার নেই তো? না, ডিটেল স্টাডির দরকার নেই। আমি ওই জন্য খুব বেশি তোমার মানে জাস্ট ইমেজেস উইল অ্যাকচুয়ালি ডু সাফাইস ফর দিস। আর তোমার এক্ষেত্রে আর এগুলোতেও তাই, এটা কিন্তু পোলার ট্রান্সপোর্টে পিন 1 আর অক্স 1 এর মেকানিজম আসে। এটা মোস্টলি আসার এখানে জায়গা নেই, মানে ইন কেস পার্ট সি তে না এলে পার্ট বি এর জন্য খালি কোনটা কোথায় থাকে, কোনটা এপিক্যাল পোর্শনে আর কোনটা বেসাল পোর্শনে, আর what is the pH difference from cell wall to cell membrane বা inside the cytoplasm, এইটুকু বললে হবে। হ্যালো, ওকে ম্যাম, ঠিক আছে। আর কারো কিছু? হ্যালো, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো আর কি। আর ম্যাম পিপিটিটা একটু দিয়ে দেবেন, হ্যাঁ গ্রুপে একটু। হ্যাঁ আচ্ছা, আমি তাহলে একটু সুবিধা হবে স্টাডি করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আরেকটা কথা হচ্ছে যে প্লান্ট সিস্টেম ফিজিওলজি, ধরো হরমোনসটা আমি বলছি, আর কারো যদি কোনো স্পেসিফিক
পোর্শনে মনে হয় বলার দরকার সেটা একটু বলুন। স্যার ক্লাস কি এন্ড হয়ে গেল? হ্যালো স্যার। হ্যাঁ কিছু বলছিস? স্যার বলছি ক্লাসটা কি এন্ড হয়ে গেল আমাদের? হ্যাঁ ক্লাসটা এন্ড হয়ে গেছে। ময়ূরী বলেছিল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই মানে ম্যাম তো মানে বলেনি তো যে শেষ হয়ে গেল, ভাবছিলাম যে বোধহয় এখনো চলছে। ঠিক আচ্ছা আছে। কোনো কারণে তো ডিসকানেক্ট হয়ে গেছিলো বা কোনো প্রবলেম হয়েছিল, আমাকে ও ফোন করেছিল। ওকে ওকে দেন, বাই।